ওয়েট তোমার থার্ড চ্যাপ্টার হচ্ছে যে রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন, অর্থাৎ এই অধ্যায়টা হচ্ছে অঙ্কুর অধ্যায়। সুতরাং সেগুলো কী করে করতে হয় একটু তোমায় জেনে নিতে হবে, পরীক্ষা অবশ্যই এখান থেকে প্রশ্ন আসে। তা এই রাসায়নিক গণনা করতে দিলে কিভাবে করবে, যার যার সংক্রান্ত তোমার যে সমস্ত যৌগ বা মৌল সম্পর্কে গণনাটা করতে দিয়েছে সেই সংক্রান্ত রাসায়নিক সমীকরণটাকে ব্যালেন্স সহ লিখে ফেলতে হবে। তাহলে তার আগে তোমায় পুরনো একটু কথা ঝালিয়ে নিতে হবে যে রাসায়নিক সমীকরণ বা রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝায়। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে না, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ থেকে ভিন্ন ধর্মবিশিষ্ট অপর এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আর এই রাসায়নিক বিক্রিয়াটাকে চিহ্ন ও সংকেতের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় রাসায়নিক সমীকরণ। বা অন্যভাবে বলতে পারো, যে সমীকরণের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের সাহায্যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের প্রত্যেক পরমাণুর সংখ্যাকে সমান করে প্রকাশ করা হয়, সেই সমীকরণকেই বলা হয় রাসায়নিক সমীকরণ। যেমন তুমি পড়েছো যে ক্যালসিয়াম ক্লোরাইড আর লঘু ক্যালসিয়াম কার্বনেট আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এটাকে তোমার সমীকরণ আকারে লিখলে এরকম লিখতে হবে CaCO3 প্লাস 2HCl ইকুয়াল টু CaCl2 প্লাস CO2 প্লাস H2O। এইখানেতে প্রত্যেক পরমাণুর সংখ্যা এই সমান চিহ্নের বাম দিকে এবং ডান দিকে দেখো সমান আছে। এখানে একটা ক্যালসিয়াম আছে, এখানে একটা ক্যালসিয়াম আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, অতিরিক্ত কার্বন দেবে কোথাও পাবে না। এখানে 3টে অক্সিজেন আছে, এখানে 2টো আর একটা 3টে অক্সিজেন আছে। এরকম করে দেখবো সমস্ত পরমাণুর সংখ্যা সমান করা আছে, তবেই না এটা সমীকরণ। সমীকরণ বলতে কি বোঝায়, সর্বতভাবে সমান, কোনো দিক থেকে কিছু গড়মিল নেই, এই কারণেই সমীকরণ বলা হয়। তা এখন এই বিক্রিয়ায় যে যে পদার্থ অংশগ্রহণ করেছে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। কে কে অংশগ্রহণ করেছে, ক্যালসিয়াম কার্বনেট আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়ায় যেগুলো উৎপন্ন হয়েছে তাদেরকে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট বলা হয়। তাহলে বিক্রিয়াজাত পদার্থ কি, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর জল, এইগুলো হচ্ছে তোমার বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এখন রাসায়নিক বিক্রিয়া থেকে দেখো কিছু কিছু জিনিস জানা যায়। কি কি জানা যায় দেখো, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের নাম জানা যায় প্রথম কথা। 2 নম্বর কি, কতটা পরিমাণ বিক্রিয়ক পদার্থ কতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করেছে সেটা জানা যায়। 3 নম্বর কি, বিক্রিয়ক পদার্থগুলো কি অনুপাতে বিক্রিয়া করেছে সেটা জানা যায়। জানা যায় না, যেমন এটা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব 100, এটা হবে তোমার 36.5 ইন্টু 2 মানে 73, 100:73 অনুপাতে বিক্রিয়া করেছে, এটা জানা যায়। 4 নম্বর কি, বিক্রিয়ক পদার্থগুলো যদি বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে এনটিপিতে তাদের আয়তনের অনুপাত বা আয়তন সম্পর্কে ধারণা করা যায়। এইগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া থেকে জানা যায়। আবার রাসায়নিক বিক্রিয়া থেকে অনেক জিনিস জানা যায় না। যত না জিনিস জানা যায় তার থেকে অনেক বেশি জিনিস জানা যায় না। যেমন
এই বিক্রিয়াটাই যদি ধরো, তোমার ছোট বিক্রিয়া দিচ্ছি, তোমার বইয়ে ছোট ছোট বিক্রিয়া দিয়ে দেয়, ধরো N2 ছোট বিক্রিয়া লিখে দিচ্ছি, প্লাস 3H2 ইকুয়াল টু 2NH3। নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করেছে। তাহলে কি কি জানা যায়? যে বিক্রিয়ক আর বিক্রিয়াত পদার্থের নাম, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন, বিক্রিয়াত পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। বিক্রিয়ক পদার্থগুলোর তোমার কি অনুপাতে যুক্ত হয়েছে? নাইট্রোজেন 28, আর এটা কত হবে? 3 × 2 6, 28:6 অনুপাতে বিক্রিয়া করেছে, এটা জানা যায়। 3 নম্বর কি? যদি গ্যাসীয় হয় এনটিপি, তাদের আয়তনের অনুপাত জানা যায় 1:3, জানা যায় না? যায় না? 4 নম্বর রাসায়নিক বিক্রিয়া ভরের সংরক্ষণ নীতি যে সত্য সেটা জানা যায়। যেমন এটা নাইট্রোজেনটা বললাম কত? 28, এটা হলো কত? 6, এটা কত হবে? 2 × নাইট্রোজেনের 14 প্লাস 3 × 1, তার মানে 2 × 17, তার মানে 34। অর্থাৎ বিক্রিয়ক পদার্থের মোট ভর ছিল 34, বিক্রিয়ক পদার্থের মোট ভর 34। অর্থাৎ তোমার ভরের সংরক্ষণ নীতির সত্যতাও জানা যায়। তাহলে এইগুলো রাসায়নিক বিক্রিয়া থেকে জানা যায়, কিন্তু যত না জিনিস জানা যায় তার থেকে অনেক বেশি জিনিস জানা যায় না। কি কি জানা যায় না? প্রথম কথা, বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের ভৌত অবস্থা জানা যায় না। নাইট্রোজেন আর হাইড্রোজেন আমরা গ্যাসীয় জানি বলে বলতে পারি, কিন্তু যে লোকটা জানে না সে কিন্তু বলতে পারবে না যেটা গ্যাসীয় না কঠিন না তরল। অর্থাৎ বিক্রিয়ক আর বিক্রিয়াত পদার্থের ভৌত অবস্থা জানা যায় না। 2 নম্বর, বিক্রিয়াটা হতে কত সময় লেগেছে জানা যায় না। 3 নম্বর, বিক্রিয়াটা দ্রুত গতি সম্পন্ন না ধীর গতি সম্পন্ন সে সম্পর্কে জানা যায় না। 4 নম্বর, বিক্রিয়াটায় কি শর্তে ঘটছে, অর্থাৎ তাপমাত্রা, চাপ, অনুঘটক সে সম্পর্কে জানা যায় না। 5 নম্বর, যে বিক্রিয়াটা কোনো অনুঘটকের প্রয়োজন হচ্ছে কিনা সেটা জানা যায় না। 6 নম্বর, বিক্রিয়াটা উভমুখী না একমুখী সেটা জানা যায় না। 7 নম্বর, বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব সম্পর্কে কিছু জানা যায় না। যেমন এই বিক্রিয়াটা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা লঘু নিতে হবে না গাঢ় নিতে হবে? তার কারণ অলরেডি ক্লাস 9-এ পড়েছো যে অ্যাসিডের গাঢ়ত্ব যদি চেঞ্জ হয়ে যায় বিক্রিয়া চেঞ্জ হয়ে যাবে। তামার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, নাইট্রিক অ্যাসিডের গাঢ়ত্ব অনুযায়ী বিভিন্ন তোমার বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হয়। সুতরাং গাঢ়ত্ব সম্পর্কে এখানে কিছু জানা যাচ্ছে না। সুতরাং এই বিষয়গুলো জানা যায় না। অর্থাৎ যত না জিনিস জানা যায় তার থেকে অনেক বেশি জিনিস জানা যায় না। এরপর তোমার তাহলে এইটুকু জানা যায় যে রাসায়নিক বিক্রিয়া ভরের সংরক্ষণ হচ্ছে। জিনিসটা কি? ভরের সংরক্ষণ নীতি বলতে কি বোঝায়? অলরেডি তোমরা সংরক্ষণ নীতি ক্লাস 9-এ পড়ে এসছো একটা, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। তাহলে ভরের সংরক্ষণ নীতিটা কি? ভরের সংরক্ষণ নীতিতে বলা হয় যে পদার্থের ভর অবিনাশী, ইহাকে সৃষ্টি করাও যায় না ধ্বংস করাও যায় না। এমনকি রাসায়নিক বিক্রিয়াতে এক পদার্থ অন্য পদার্থে রূপান্তরিত হয়ে যাচ্ছে, কিন্তু মোট ভর অপরিবর্তিত থাকে। এইটা ল্যাভোইসিয়ার খুব সম্ভব 1774 সালে এটা আবিষ্কার করেছিলেন। তাহলে কি দাঁড়ালো? পদার্থের ভর অবিনাশী, ইহাকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ অন্য পদার্থে রূপান্তরিত হতে পারে, কিন্তু বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সর্বদা অপরিবর্তিত থাকে। এইটা হচ্ছে তোমার ভরের সংরক্ষণ নীতি। এইটা তোমার ল্যাভোইসিয়ার বের করেছিলেন। কিন্তু ভরের সংরক্ষণ নীতি যদি খুব সূক্ষ্মভাবে দেখা যায়, ইজ ইট কারেক্ট? 100% কারেক্ট? ভরের সংরক্ষণ নীতি কি যথাযথভাবে ঠিক? দেখা যাবে যে যথাযথভাবে ঠিক নয়। তার কারণ আইনস্টাইনের
আপেক্ষিকতা বা তত্ত্বে সেইখানে বেরিয়ে গেছে যে ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। এম গ্রাম ভরকে যদি ধ্বংস করা হয়, যদি ই পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাহলে উৎপন্ন শক্তি হবে ই ইকুয়াল টু এম ইন্টু সি স্কোয়ার, যেখানে সি হচ্ছে শূন্যস্থানে আলোকের গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই সূত্র অনুযায়ী ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে। এটা দেখো একটা আশ্চর্যজনক কথা, যে জিনিসটা নিয়ে নাড়াচাড়া করছে সেটা নেই, কিন্তু এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। আবার দেখো উল্টো দিকেও হয়, এনার্জিটাও ভরে তোমার ঘনীভূত হয়। একটা জায়গা প্রচন্ড উত্তপ্ত, খানিকক্ষণ পরে তুমি এরকম ভাবতে পারো যে সেই উত্তাপটা চলে গেছে, কিন্তু কিছু পদার্থ উৎপন্ন হয়ে গেছে, তাপ শক্তিটা শক্তি ভরে রূপান্তরিত হয়ে গেছে, মানে অলৌকিক ব্যাপারের মতো কিন্তু হয়। যেমন তোমার রাসায়নিক বিক্রিয়ায় বলা যে তাপের উদ্ভব হবেই হবে, বলা হলো রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব বা শোষণ হচ্ছে কিনা জানা যায় না বিক্রিয়াতে, কিন্তু বাস্তবে যখনই কোনো রাসায়নিক বিক্রিয়া তুমি ঘটাতে যাবে তখন কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয় বা শোষণ হয়। তাহলে সেটা হচ্ছে কোথা থেকে? শক্তির সংরক্ষণে এটা সর্বতভাবে ঠিক। যদি ধরে নেওয়া হয় যে এই বিক্রিয়া যেমন তাপের উৎপন্ন হয় প্লাস তাপ, হোয়াট ইজ দ্য সোর্স অফ হিট? এই হিট কোথা থেকে উৎপন্ন হয়? দেখা গেছে যে বিক্রিয়ক পদার্থের ভরের একটা সামান্য অংশ ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এই সূত্র অনুযায়ী ভরে রূপান্তরিত হয়ে গেছে। এই কারণেই ভর এই তাপ কি যেন তাপ উৎপন্ন হয়েছে। আবার তাপ যখন শোষণ হয় তখন কি হয়? কিছুটা পরিমাণ এনার্জি ভরে কনভার্ট করে গেছে, ভরে রূপান্তরিত হয়ে গেছে। এই জায়গাতেই তোমার ওই শক্তির সংরক্ষণ নীতি, ভরের সংরক্ষণ নীতিটা দেখো ফেল করে যাচ্ছে। কিন্তু বাস্তবে তুমি যখন কোনো এক্সপেরিমেন্ট করবে তুমি কিন্তু ধরতে পারবে না। কেন না? যে পরিমাণ ভর ধ্বংস হবে সেটা খুব কম, এত কম যে তোমার এই ল্যাবরেটরিতে যে যন্ত্রপাতি আছে সেটা ধরা পড়বে না। তুমি এটা ভাবতে পারো যে স্রেফ 1 গ্রাম ভরকে যদি শক্তিতে রূপান্তরিত করা কতটা শক্তি উৎপন্ন হবে। দেখো ই ইকুয়াল টু এম এর মানে 1 বসাচ্ছি, ইন্টু সি মানে সিজিএস পদ্ধতি 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড তার স্কোয়ার, মানে 9 × 10⁻20 এত আর্গ শক্তি উৎপন্ন হবে। 10⁻7 আর্গে 1 জুল, তার মানে বলতে পারো 9 × 10⁻13 জুল, এটা আর্গ। এই পরিমাণ তোমার শক্তি স্রেফ 1 গ্রাম থেকে। বুঝতে পারলে না? তার মানে তাহলে বুঝে দেখো কি বিরাট পরিমাণ এনার্জি রূপান্তরিত, কি বিরাট পরিমাণ এনার্জি উৎপন্ন হয় যে স্রেফ 1 গ্রাম থেকে 9 × 10⁻13 জুল। তাহলে এইবার বলতে পারো যে তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম জলে বাড়াতে কত পরিমাণ তাপ লাগবে? 100 গ্রাম জলের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে তাপ লাগবে কত? ক্লাস 9-এ পড়েছো 100 ক্যালোরি। তাহলে 100 ক্যালোরি, জুলটাকে ক্যালোরিতে কনভার্ট করছি, জুল থেকে ক্যালোরিতে আনতে গেলে কি লাগবে? W = JH সূত্র অনুযায়ী H = W/J, তারপরে 4.2 দিয়ে ভাগ নিতে হবে। 9 × 10⁻13/4.2 এত ক্যালোরি। এটা যদি ধরে নি 2, প্রায় 2 × 10⁻13 ক্যালোরি। তাহলে 1 গ্রাম জলের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে তাপ লাগে 1 ক্যালোরি। তাহলে তোমার 2 × 10⁻13 গ্রাম জলের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে তাপ লাগবে কত? এই পরিমাণ। 2 × 10⁻13 গ্রাম মানে কত? 2 × 10⁻10 কেজি। 2 এর পাশে 10টা শূন্য দিলে কত হয়? 2000 কোটি কেজি। 2000 কোটি কেজি জলের উষ্ণতা তোমার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে যে তাপ লাগবে সেই তাপটা পাওয়া যাবে স্রেফ 1 গ্রাম ভর ধ্বংস করে। তুমি 1 ডিগ্রি সেলসিয়াসটা বুঝতে পারছো না, তুমি বলছো যে আমি বরফ অবস্থায় আছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে, আমি 100-তে নিয়ে যাব। সেক্ষেত্রে 1 গ্রাম জলের 0 থেকে 100-তে নিয়ে যেতে তাপ লাগবে 100 ক্যালোরি।
তাহলে 0 থেকে 100-তে তোমার এই তাপ দিয়ে কত গ্রাম জলকে নিয়ে যাওয়া যাবে? 100 দিয়ে ভাগ নিতে হবে, 20×11 এত গ্রাম জল। 20×11 মানে কেজিতে নিয়ে গেলে 10⁻³ দিয়ে আবার ভাগ নিতে হবে, 20×8 কেজি, তার মানে 20 কোটি কেজি। 20 কোটি কেজি জলকে বাষ্প করে দেওয়া যাবে স্রেফ 1 গ্রাম ভর ধ্বংস করে যে পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে তার দ্বারা। বুঝতে পারছো কি ট্রিমেন্ডাস অ্যামাউন্ট এনার্জি উৎপন্ন হয়? তাহলে তোমার এইবার বিক্রিয়ায় যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে সেটা কত? যে পরিমাণ ভর থেকে উৎপন্ন হচ্ছে সেটা তোমার খুবই কম, খুবই কম। হয়তো দেখা যাবে যে 1 গ্রামের 1 কোটি ভাগের 1 ভাগ, কি তারও কম। অত কম ভরকে ধরার মতো কোনো তুলা যন্ত্র তোমার ল্যাবরেটরিতে নেই, সেই কারণে আমরা বুঝতে পারি না। ঠিক আছে? হ্যাঁ, সেই কারণে আপাতভাবে এটা সঠিক ঠিকই আছে। ঠিক আছে।